নমস্কার, জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমাদের বৃন্দাবনের শেষ দিন। আমরা আজকে বৃন্দাবন থেকে বেরিয়ে যাব। এখন বাজে ভোর 5টা। আমরা এখান থেকে রওনা দেব মথুরার উদ্দেশ্যে। ওখানে আমাদের 7:40-এ তেজস এক্সপ্রেস ধরার কথা। তো চলুন বন্ধুরা, যারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে জানাই অনেক অনেক অফুরন্ত ভালোবাসা। বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছি, মনটা ভীষণ খারাপ লাগছে। তবে আবার আমি আশা রাখছি যে আবার আমি ফিরে আসবো বৃন্দাবনে। অবশ্যই আসবো, রাধারানী যদি আমাকে কৃপা করেন। রাধে রাধে। চলে এলাম আমরা মথুরা রেল স্টেশনে। এখান থেকে আমরা তেজস এক্সপ্রেস ধরবো আর যাব হজরত নিজামুদ্দিন পর্যন্ত। আমি শুধু দিদির স্ট্যামিনা দেখছি। এই বয়সে সমস্ত নিজে একটা লাগেজ উনি কাউকে বইতে দেননি, যদিও ছোট লাগেজ, কিন্তু টোটালটাই নূপুর এবং দিদি দুজনেই টোটালটাই নিজেরা বয়েছে, নিজেদের লাগেজ। মানে এই হচ্ছে বেড়াতে যাবার স্পিরিট বা বেড়াতে যাবার মানসিকতা। ওই যে মথুরা জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আবার কবে আসবো, যদি রাধারানী কৃপা করেন। আমি তো আসবই খুব শীঘ্রই। আর যারা যারা আমার সঙ্গে আসতে চান আসতে পারেন অবশ্যই। বন্ধুরা, মথুরা বৃন্দাবন আপনাদের সব কেমন লেগেছে? যারা যারা ঘুরতে এসেছিলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু মানে মথুরা বৃন্দাবন না একটা আলাদা রকম, কি বলবো, একটা আলাদা আধ্যাত্মিক ব্যাপার। মানে ভীষণ অন্তরের পবিত্রতা মথুরা বৃন্দাবন ঘোরা। যাদের কাছে মথুরা বৃন্দাবন জাস্ট বেড়াতে যাবার ব্যাপার, তাদের কাছে অন্যরকম। কিন্তু আমার কাছে সেই শ্রীকৃষ্ণের লীলাভূমি, পবিত্র স্থান বৃন্দাবন ধাম। তো প্ল্যাটফর্মের ওই যে নাম্বারিং দিয়ে দিয়েছে তেজস এক্সপ্রেসে, আমাদের কোচ নাম্বার অনুযায়ী আমরা সেখানটায় দাঁড়াবো। তো এগিয়ে যাচ্ছি সেই জন্য। ওই যে ট্রেন আসছে। একদম রাইট টাইমে ছিল ট্রেন। বৃন্দাবন থেকে চলে যাচ্ছি, আমার মনটা ভীষণ খারাপ লাগছে, ভীষণ। এই যে তেজস এক্সপ্রেস, আমরা যে কজন এসছি প্রথম চড়ব তেজস এক্সপ্রেসে। এখানেও দরজা বন্দে ভারত এক্সপ্রেসের মতোই অটোমেটিক খোলে এবং বন্ধ হয়, কিন্তু ট্রেনটা মানে স্লিপার। তেজস হচ্ছে 1 নম্বর ট্রেন, খুব ভালো ট্রেন। একটা অন্যরকম উঠবো, যে অন্যরকম একটা উত্তেজনা, তেজসে উঠবো। এই যে দাঁড়িয়ে আছি, দরজা খুললো। এখানে 2 মিনিট মাত্র স্টপেজ, বুঝেছেন? 1.5 মিনিট ধরে শুধু লোক নামলো আর মানুষ প্রমাণ সমস্ত সুটকেস নিয়ে। মানে হাফ সেকেন্ড, হাফ মিনিট হয়তো আমরা উঠতে সময় পেয়েছি। আমি উঠে পড়েছিলাম, আমাকে ধাক্কা মেরে নামিয়ে দিল যারা নামছে। মানে তাদের নামতেই 1.5 মিনিট শুধু তারা নামতে সময় নিল। কি অবস্থা! তো যাই হোক, আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনও আমাদের ছেড়ে দিয়েছে। এই যে মথুরা জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তবে তেজস সম্পর্কে যে একটা অন্যরকম ধারণা ছিল, সেটা আমার একটু ডিসঅ্যাপয়েন্টেডই হলাম আমি। কারণ লোকজন সব ছিল, নোংরা পরিষ্কার হয়নি, সেইভাবে ক্লিন করা নেই, বোতল পড়ে আছে। তারপরে ব্রেকফাস্টও ঠিকঠাক ছিল না। আমাদের তেজসে ব্রেকফাস্ট ছিল,
তো ব্রেকফাস্ট, ওই যে মধুপর্ণার ব্রেকফাস্ট এখনও দিয়ে গেল না। হ্যাঁ, মানে খুব অন্যরকম তেজসে। আমার তেজস সম্পর্কে খুব একটা টানলো না আমাকে। যে আইডিয়া করে উঠেছিলাম, যে উত্তেজনা ছিল তেজস এক্সপ্রেসে উঠব, কিন্তু উঠে মনে হলো না, সেই জিনিস নেই। তো যাই হোক, আমরা হজরত নিজামুদ্দিনে নামলাম। এখানে এই যে মালপত্র আমরা এখানে ক্লোক রুমে রেখে দেব, দিয়ে আমাদের তো বিকালে ট্রেন, সেই জন্য আমরা এই হজরত নিজামুদ্দিনের কাছাকাছি যা যা দর্শনীয় জিনিস আছে সেইগুলো আমরা দেখে নেব। তো রাজ গুগল ম্যাপে দেখে নিল যে এখানে হুমায়ুন টোম্ব হচ্ছে ভীষণ কাছাকাছি। তো সেই জন্য আমরা একটা টোটো নিয়েছি, এই যে সবাই মিলে চেপেছি টোটোর মধ্যে। রাজ মধুপর্ণার কোলে আমরা 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন উঠে পড়েছি। এই যে দিল্লির এই জিনিসগুলো না, মানে এই মুঘল স্থাপত্য আমার এত ভালো লাগে যে বলার নয়। তো আমরা মোটামুটি চলে এসেছি। এখান থেকে আমরা হুমায়ুন টোম্বে ঢুকবো। এখানেও স্কুলের সব ছেলেমেয়েরা এসেছে। এদের সব দেখে না নিজেদের স্কুলের সেই এক্সকারশনে যাওয়ার কথা মনে পড়ে গেল। তো এখানে টিকিট কাটতে হবে, ওই যে রাজ টিকিট কাটছে। এখানে ফরেনারদের জন্য আলাদা চার্জ আর আমাদের ইন্ডিয়ানদের জন্য আলাদা চার্জ। এই যে 40 টাকা আমাদের আর 600 টাকা ফরেনারদের। তো আমরা এই যে টিকিট কেটে ঢুকলাম। এই যে বিশাল বড় জায়গা। হুমায়ুন টোম্ব আমি দেখিনি, আমার এই প্রথম। দিল্লি আমি বহুবার ঘুরেছি, অনেকবার লালকেল্লা গেছি, আগ্রায় গিয়ে আগ্রা ফোর্ট দেখেছি, কিন্তু হুমায়ুন টোম্ব আমার এটা প্রথম। হুমায়ুন টোম্বের পাশ দিয়ে আমি ফরিদাবাদ গেছি অনেকবার, কিন্তু হুমায়ুন টোম্ব আমার ঢোকা হয়নি। তো রাজ বলল সময় আছে যখন চলো না আমরা ঘুরে আসি, আমাদের তো রাজধানী বিকালে, তো সেই জন্য আমরা যাচ্ছি সবাই মিলে। বিশাল বড় চত্বর, অনেকটা হেঁটে প্রবেশ করতে হবে। হুমায়ুন টোম্ব 1562 খ্রিস্টাব্দে হুমায়ুনের পত্নী হামিদা বানু বেগম এই সমাধিটি নির্মাণ করেন। এটির নকশা প্রস্তুত করেছিলেন পারসিক স্থপতি মিরাক মির্জা পিয়াস। হুমায়ুনের সমাধি ভারতীয় উপমহাদেশের প্রথম উদ্যান সমাধিক্ষেত্র। দিল্লির নিজামুদ্দিন পূর্ব অঞ্চলে হুমায়ুন 1533 সালে যে দিনা পানাহা বা পুরানা কেল্লা নির্মাণ করেছিলেন তার সন্নিকটেই এই সমাধিসৌধটি অবস্থিত। বিশাল বড় সবুজ ঘেরা বাগান, কি সুন্দর লাগছে দেখুন। অনেক বড় চত্বর। লাল বেলে পাথরের এত বড় মাপের স্থাপনাগুলির মধ্যে হুমায়ুনের সমাধিসৌধই ভারতে প্রথম। 1993 সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষিত হয়। তদবধি এই সমাধিসৌধ চত্বরটি বড় রকমের সংস্কার কাজ চলছে এবং এখন সেটি পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা, অপূর্ব সুন্দর। বড় বড় দুখানা গেট পেরিয়ে তবেই এই হুমায়ুন টোম্বে প্রবেশ করা যায়। আগে একটা গেট পেরিয়ে এসেছি, দেখেছেন বন্ধুরা, আর এই একখানা বিশাল বড় দরজা যাকে বলে,
বিশাল বড় গেট। সম্রাট হুমায়ুনের মৃত্যু হয় 1556 সালের 20 জানুয়ারি। তার দেহ প্রথমে দিল্লিতে তার রাজপ্রাসাদেই সমাহিত করা হয়, পরে খঞ্জর বেগ এটিকে নিয়ে যান পাঞ্জাবের সিরহিন্দে। কি সুন্দর দেখুন, অপূর্ব স্থাপত্য। সেখানে 1558 সালে হুমায়ুনের পুত্র তথা তদানীন্তন মুঘল সম্রাট আকবর এটি দেখেন। পরে 1571 সালে হুমায়ুনের সমাধিসৌধের কাজ সমাপ্ত হলে আকবর এটির পরিদর্শনে এসেছিলেন। হুমায়ুনের বিধবা পত্নী হামিদা বানু বেগমের নির্দেশে 1565 সালে হুমায়ুনের মৃত্যুর 9 বছর পরে এই সমাধিসৌধ নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হয় 1572 সালে। সৌধটি নির্মাণ করতে সে যুগে খরচ হয়েছিল 15 লক্ষ টাকা। মনে রাখা দরকার, এই হামিদা বানু বেগম ও হুমায়ুনের প্রথমা পত্নী হাজি বেগম এক ব্যক্তি নন। আইনি আকবরী অনুসারে জনৈকা হাজি বেগম জীবনের শেষ পর্বে এই সমাধির তদারকি করতেন। তিনি ছিলেন হুমায়ুনের মামাতো বোন। যে অল্প কয়েকজন সমসাময়িক ঐতিহাসিক এই সৌধের উল্লেখ করেছিলেন, তাদের মধ্যে অন্যতম আবদ আল কাদির বাদায়নী। তিনি লিখেছিলেন, সৌধটির নকশা প্রস্তুত করেন পারসিক স্থপতি মিরাক মির্জা গিয়াস, যিনি মিরাক গিয়াসউদ্দিন নামেও পরিচিত। তাকে হেরাত অর্থাৎ উত্তর পশ্চিম আফগানিস্তান থেকে নিয়ে আসা হয়েছিল। ইতিপূর্বে তিনি হেরাত অর্থাৎ বুখারা, অধুনা উজবেকিস্তান ও ভারতের অন্যান্য অংশে অনেকগুলি ভবন নির্মাণ করেন। তবে নির্মাণ কার্য শেষ হওয়ার আগেই তার মৃত্যু হয় এবং পুত্র সৈয়দ মোহাম্মদ ইবন মিরাক গিয়াসউদ্দিন পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করেন। বিশাল বিশাল গম্বুজ দেওয়া, অপূর্ব। এই সমাধিসৌধে মুঘল স্থাপত্যশৈলীর এক বিশেষ উত্তরণ ঘটেছে। সমাধি চত্বরের চারবাগ গার্ডেন পারসিক বাগিচার একটি উদাহরণ, যা ভারতে পূর্বে কখনো দেখা যায়নি। কাবুলে বাগি বাবর নামে পরিচিত মুঘল সম্রাট বাবরের যে সমাধিসৌধটি রয়েছে তা তুলনামূলকভাবে সাদামাটা। হুমায়ুনের ক্ষেত্রে সেই ধরনের সাধারণ সমাধিসৌধ নির্মিত হয়নি, যদিও নন্দনকানন প্রতিম উদ্যানে রাজকীয় সমাধি নির্মাণ বাবরের ক্ষেত্রেই প্রথম দেখা যায়। হুমায়ুনের সমাধিসৌধটি সমরকান্দে অবস্থিত তার পূর্বপুরুষ তথা এশিয়া বিজয়ী তৈমুরের সমাধি গুরুই আমিরের আদলের নির্মিত। এই সমাধিসৌধ আগ্রার তাজমহল সহ একাধিক সুরম্য রাজকীয় মুঘল স্থাপত্য নিদর্শনের পূর্বসূরি। এই যে এটি হচ্ছে হুমায়ুনের সমাধি, যেটি নির্মাণ করেছিলেন হামিদা বানু বেগম, ওনার বিধবা পত্নী। এই কমপ্লেক্সটি সম্রাট হুমায়ুনের মূল সমাধিকে ঘিরে রয়েছে, যেখানে সম্রাজ্ঞী বেগা বেগম, হাজ্জি বেগম এবং হুমায়ুনের পপুত্র এবং পরবর্তী সম্রাট শাহজাহানের পুত্র দারা শিকোহের কবরও রয়েছে। পাশাপাশি সম্রাট জাহানদার শাহ, ফারুক খাসিয়ার, রফি উল সহ আরও অসংখ্য পরবর্তী মুঘলদের সমাধিও এখানে রয়েছে। তাজমহলের সঙ্গে এটির পার্থক্য হচ্ছে তাজমহল সাদা মার্বেলের আর এটি হচ্ছে উজ্জ্বল লাল বেলে পাথরের। বিশাল বড় চত্বর জুড়ে তাজমহলের সঙ্গে এটাই তফাৎ। তাজমহলেরও ঠিক এতটাই জায়গা জুড়ে হুমায়ুন টম্ব তাই। দেখুন, লাল উজ্জ্বল বেলে পাথরের মর্মর সৌধ, অপূর্ব না? দিদি আর নূপুর ওরা আর ওঠেনি, ওদের দেখা আছে বলে। তো আমরা ওখান থেকে চলে গেলাম অক্ষরধাম। এই যে চলে এলাম, আর অক্ষরধামে এত সিকিউরিটি, বাপরে বাপ, আর এত হাঁটা, মানে খুব বেকায়দায় পড়ে গেছিলাম আমরা অক্ষয়ধাম দেখতে গিয়ে। সমস্ত চেকিং, সমস্ত মানে রাখতে হয়েছে, খুব খুব অসুবিধা হয়ে গিয়েছিল এখানে। যাই হোক, এখান থেকে আমরা মেট্রো ধরবো, মেট্রো করে আসবো হজরত নিজামুদ্দিন। ওখান থেকে আবার আমরা
নিউ দিল্লি স্টেশনে আমাদের যেতে হবে। সেই জন্য আমরা আগে হজরত নিজামুদ্দিনে যাওয়ার জন্য যাচ্ছি, এগোচ্ছি। মেট্রো ধরে যাব, এখানকার মেট্রো। এখানে তো জানেন দিল্লির মেট্রো সবই ওপর দিয়ে যায়। ওই যে মধুপর্ণা টিকিট করছে। ওই যে অক্ষরধাম দেখা যাচ্ছে, দেখুন মন্দিরটা এইখান থেকে নিতে পারলাম ভিউতে, কোনোভাবেই সামনে থেকে ভিউ দিতে পারিনি, এত সিকিউরিটি, বাপ রে বাপ। তবে অক্ষরধামের ভিতরের কারুকার্য অসাধারণ, অপূর্ব কারুকার্য। ভেতরটা গেলে খুব ভালো লাগবে, কিন্তু এত মানে সিকিউরিটি না, সমস্ত জমা দিয়ে যাওয়া খুব চাপের। তো চলে এলাম আমরা মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা হজরত নিজামুদ্দিনে পৌঁছে যাব। এই যে এখান থেকে আমাদের একদম নিচেতে নামতে হচ্ছে, এসকেলেটর ছিল না, তো সেই জন্য সিঁড়ি দিয়ে নেমেছি, উঠে আবার উঠছি আর একটা জায়গায়, কেননা আমাদের আর একটা মেট্রো করে যেতে হবে। এখানে তো জানেন ব্লু লাইন, গ্রিন লাইন সমস্ত আছে, পিঙ্ক লাইন কী সব আছে, তো সেইভাবে যেতে হবে। যে আর একটা মেট্রো করে আমরা যাচ্ছি, এইটা একবার সোজা হজরত নিজামুদ্দিনেই যাবে। বাইরের দৃশ্যপটও কি সুন্দর না? আমার তো দিল্লিটা এত ভালো লাগে, কি বলবো, কেন জানি না, বহুবার গেছি। মানে আমার কাকা দিল্লিতে যেহেতু থাকতেন, সেহেতু বহুবার গেছি দিল্লিতে। আমার বাপি তো গরমের ছুটি পড়লেই আগে দিল্লির টিকিট কাটতো। এবার ওই জায়গাটাকে স্টে করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতাম। যাই হোক, এখন আমাদের মোটামুটি লাঞ্চের সময় হয়ে গেছে, তো আমরা লাঞ্চটা করে নেব ভাবছি, হজরত নিজামুদ্দিনেই লাঞ্চ করে নেব। চলে এলাম আমরা লাঞ্চ করতে। ওই প্ল্যাটফর্মের মধ্যেই যে লাঞ্চের ব্যবস্থা, ফুড কোর্টটা আছে ওইখানে, ওখান থেকে আমরা চলে এলাম। এই যে ওখান থেকে আমরা উবের নিয়েছিলাম একটা, দিয়ে আমরা নিউ দিল্লি স্টেশনে চলে এলাম। আমাদের হাওড়া রাজধানী ছিল 4:50। ওই যে ট্রেন এসেও গেছে। মানে সারা দিনটা অ্যাকচুয়ালি আমরা চুপচাপ বসে না থেকে একটু ঘুরে টুরে নিলাম। হুমায়ুন টম্বের মতন একটা অত সুন্দর মুঘল স্থাপত্যও দেখা হয়ে গেল। দিয়ে আমরা ঠিক টাইমে আবার চলে এলাম নিউ দিল্লিতে। এইবার এই যে ট্রেনে উঠব, রাজধানী এসেও গেল। ট্রেনে উঠে পড়েছি আমরা। তবে এবারে আমাদের সিট ছিল সবার আপারে, একটা লোয়ার সিট পাইনি। তো ওখানে আলাপ করতে করতে ট্রেনও ছেড়ে দিল ঠিক টাইমে। তো আমাদের দুটো লোয়ারে দুজন, আমাদের হাওড়ার দুজন প্যাসেঞ্জার ছিল। তো ওরা এত ভালো, তো ওদেরকে বলতে হয়নি যে আমাদের লোয়ার সিটটা ছেড়ে দিন, আমাদের দুজনের পায়ের সমস্যা আছে, তারা উঠতে পারবে না আপারে, বলতে হয়নি, নিজেরাই ছেড়ে দিয়েছে। ওই যে
পাশে আসছে তেজস এক্সপ্রেস। বাবা, তেজসের যা অভিজ্ঞতা হলো, ভালো অভিজ্ঞতা হয়নি আমার তেজসে। রাজধানী রাজধানী ভাই, আমার তো ভীষণ ভালো লাগে। দিল্লি যাব মানে রাজধানীর টিকিট কাটতে হবে একদম। এই রাজধানীর ব্যাপারে কে কে আমার সঙ্গে সহমত তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যারা রাজধানীকে পছন্দ করেন। তবে জানেন তো, এরকম বেড়াতে যাওয়ার সময় ট্রেনে যদি ভালো কো প্যাসেঞ্জার পাওয়া যায়, সেটা কিন্তু ভীষণ বড় সৌভাগ্য, জানেন। সব সময় তো হয়ে ওঠে না। আমরা অনেককে সিট ছেড়ে দিয়েছি, কিন্তু আমরা কখনো সিট পাইনি। তো এবারে পেয়ে গেলাম। ওই যে যমুনা পেরিয়ে যাচ্ছি, আবার কবে যমুনা দেখব। মন বলে এখানে থেকে যাই, কিন্তু কর্ম বলে না, তোমায় ফিরতে হবে। তো এই যে জল দিয়ে গেছে আমাদের, এইবারে 1 লিটার করে জল দিয়েছে, জানেন। আমাদের যারা সব প্যাসেঞ্জার ছিল তারা সব মানে কিভাবে চেনা পরিচিত, সবাই হাওড়ার প্যাসেঞ্জার ছিল আমাদের এই কূপটার মধ্যে। তো মধুপর্ণার বাবার চেনা, সেই জন্য মধুপর্ণার বাবা এসে ওনার সঙ্গে কথা বলছে। কিভাবে বৃন্দাবন থেকে ফিরছি, তো আসলে হয়তো রাধারানীরই কৃপা যে এইরকমভাবে আমাদেরকে সমস্ত চেনা পরিচিত প্যাসেঞ্জার দিয়েছেন। তো আমাদের বিকেলে স্ন্যাক্স এসে গেছে। ওই যে স্যান্ডউইচ থাকে, সেই স্যান্ডউইচ। বেশ ভালো খেতে, আমার তো ভালোই লাগে স্যান্ডউইচ। আর টিকিটস আর যা যা আনুষঙ্গিক জুস ফুস থাকে সেগুলো সব দিয়েছে। সূর্য অস্ত যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর আমার সূর্য উদয় আর সূর্য অস্তের একটা আলাদা টান থাকে, সেটা জানেন আপনারা সবাই। আমি ভিডিও করতে গিয়ে যদি আমি এরকম সূর্যাস্ত বা সূর্য উদয় একবারই আপনাদের মুম্বাই থেকে ফেরার সময় দেখিয়েছিলাম, আর বারবারই সূর্যাস্ত পাই আমি। তো সেই জন্য যতই আমি ভেতরে গল্প করি, কিন্তু সূর্যাস্ত পেলে আমি আগে আমার ক্যামেরা চলে যায়, জুম চলে যায় ওই দিকে একদম। কি যে ভালো লাগে সূর্যাস্ত সূর্যোদয় দেখতে। আকাশটা দেখুন কি সুন্দর হয়ে আছে আকাশটা। রবি মামাও বলে আমি এবার যাব বাড়ি, সন্ধে হতে চলল। ওনার এক কাজ, সকাল থেকে আমাদের আলো দেন, আবার সন্ধেবেলা উনি চলে যান। আমরা এবার সবাই গল্প করছি, যে যার নিজেদের মতন। আর আমি দেখুন আপারে উঠে পড়েছি, সাইড আপারে। আমি না অ্যাকচুয়ালি আপারে উঠতে পারি না, আমার মাথা ঘোরে, ভার্টিগোর প্রবলেম মনে হয়। তো সিট পাইনি, তো উঠে পড়েছি। দেখি, ভাবছিলাম যে উঠতে যখন হবে দেখি, ওই যে আমার নামা ওঠা সবই সমস্যা, খুব সমস্যা সত্যি। ওপর থেকে নামা ওঠা, হয়তো একভাবেই উঠে পড়বো, নেমে পড়বো, কিন্তু আমাদের একটু লোয়ার হলেই ভালো হয়, বা খুব জোর মিডিলও আমার খুব পছন্দের সিট। যাই হোক, ট্রেনেতে এইটাই আনন্দ। আর ওই যে বলেছিলাম না, তেজস থেকে নামার সময় আমার আঙুলে লাগিয়ে দিয়েছে বড় সুটকেস নিয়ে। আর নূপুর আর আমার কাণ্ড দেখুন, আমরা কিন্তু ভীষণ ভালো বন্ধু। অ্যাকচুয়ালি বন্ধুত্বটা, আমার ছেলে আর ওর ছেলে দুজনে একই স্কুলে পড়তো, সেই থেকে। রাত্রে ডিনার দিয়ে গেছে, আমার ভেজ আর ওদের সব নন ভেজ। নূপুর বোধহয় আমার সঙ্গে ভেজই নিয়েছে। একটা আলু চচ্চড়ি, বেশ ভালো আলু চচ্চড়িটা, ভালো খেতে, জিরা আলু দিয়ে জাস্ট।
খাবার দাবার বেশ ভালো খেলাম, পনির টনির দিয়েছিল। আর নূপুর এই যে আইসক্রিম খাচ্ছে, নূপুরকে সমানে রাজ বলছে যে তুমি আইসক্রিম খেও না, সুগারের পেশেন্ট। তো ওর এটা তো ভীষণ ফেভারিট। আমি কি চেটে চেটে খাচ্ছি সেটা ভুলে গেছি একদম, কি যে খাচ্ছি। এই যে আমরা সবাই এবার বিছানাপাতি করে শুয়ে পড়েছি। মিডিলের সিট আমি পেয়ে গেছি, আর দিদি আর নূপুরকে লোয়ার দেওয়া হয়েছে। সুপ্রভাত। ওই যে সূর্যোদয়, বললাম না সূর্যাস্ত আর সূর্যোদয়ের প্রতি আমার একটা আলাদা টান, কি যে ভালো লাগে। শুধু আকাশটা দেখুন কি রঙিন হয়ে আছে। রবি মামা বলল চলো উঠে পড়ো, এবার আমি আবার এসে গেছি। চলুন এবার আমরা আস্তে আস্তে হাওড়ার দিকে যাচ্ছি। সূর্যোদয় কি সুন্দর, পুরো কমলা আভা হয়ে আছে আকাশটা, ভীষণ ভালো লাগে আমার। আমরা বুঝি ধানবাদ ঢুকছি। পলাশ দেখুন শুধু লালে লাল হয়ে আছে, এত পলাশ আমি বোধহয় কখনো দেখিনি। সবাই পুরুলিয়া যায় পলাশ দেখতে। লাল হয়ে গেছে প্রত্যেকটা গাছ, দেখুন এত পলাশ। দূরে কাছে সব গাছগুলো লাল হয়ে আছে একদম, কি সুন্দর লাগছে। সব লাল পলাশ, আর এখন তো পলাশেরই সময়, হোলি যে। আমাদের হোলির সঙ্গে প্রকৃতিও লাল হয়ে থাকে একদম, প্রকৃতিও রং মাখে। অবশ্য আমরা কিন্তু সমস্ত রং প্রকৃতি থেকেই নিই। ওই দেখুন কাছে দূরে সব লাল হয়ে আছে, কি সুন্দর লাগছে দেখতে। চতুর্দিকে লাল পলাশ, লাল হয়ে আছে, কি ভালো লাগছে দেখতে।
তো ওদিকে পলাশ দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে আছে 2 পিস পাউরুটি, বাটার, জ্যাম, ফ্রুটস দিয়েছে, ওই ফ্রুট জুস, আর ননভেজ যাদের তাদের হচ্ছে অমলেট, আর ভেজদের কাটলেট, ভেজ কাটলেট। রাজধানীতে এই ব্রেকফাস্টটা কিন্তু রাজের ভীষণ পছন্দ। দেখুন কীরকম তদবির করে একদম বাটার লাগাচ্ছে পাউরুটিতে, ওর ভীষণ পছন্দের এটা। আমরা যে বাংলায় ঢুকে গেছি সেটা আমাদের প্রকৃতির রং দেখেই বোঝা যায়। দেখুন সবুজ ধান জমি, শস্য শ্যামলা সবুজ ধান জমি। বাংলায় এই জিনিসটা বড়ই গর্বের আমাদের। যত দূর চোখ যাচ্ছে দেখুন সবুজ আর সবুজ, পুরো সবুজ যেন কার্পেট বেছানো বসুন্ধরার উপরে। কি অপূর্ব লাগছে না সবুজটা। চলুন এরকম সবুজ দেখতে দেখতেই আমরা হাওড়ায় ঢুকে পড়ছি, আর ব্লগটাও এখানে শেষ করব। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও যাতে আমার চ্যানেলটি একটা পরিপূর্ণতার রূপ পায়। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা যথারীতি হাওড়া পৌঁছেই গেলাম। ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোথাও অন্য ব্লগে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সচেতন থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।